নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমেই দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। জারৈলতলা গ্যাস বোল্টিং প্ল্যান্টে 6 মাসের শাটডাউন, বরাকে এলপিজি সংকটের আশঙ্কা। বরখোলা বালাছড়া টোলগেটে 1720 প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার, গ্রেফতার 2। উজান অসমে 19শে জুলাইয়ের মহাপ্রলয়ের সিবিআই তদন্তের দাবি অখিল গগৈয়ের। 26শে আগস্ট শিলচরেও জুলুসে মোহাম্মদী, অংশ নেবেন হাজার হাজার মুসল্লি। স্বাভাবিকের পথে অসম মেঘালয় পরিস্থিতি, ফের শুরু নির্বিঘ্ন যান চলাচল। স্বপ্নের হিউন্ডাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। সিংভি হিউন্ডাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হিউন্ডাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে হিউন্ডাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। প্রথম স্বাধীনতা দিবসে বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হিউন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংভি হিউন্ডাই শোরুমে। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হিউন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংভি হিউন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হিউন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। এবারে বিস্তারিত খবর। জারৈলতলা গ্যাস বোল্টিং প্ল্যান্টে 6 মাসের শাটডাউন, বরাকে এলপিজি সংকটের আশঙ্কা। 2 গ্যাস ভেসেল দীর্ঘদিন ধরে বিকল থাকায় বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ জারৈলতলা গ্যাস বটলিং প্ল্যান্টে 6 মাসের শাটডাউনের সিদ্ধান্ত। এর জেরে বরাক উপত্যকায় রান্নার গ্যাসের যোগানে ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিপুল চাহিদা মেটাতে এই সময় গুয়াহাটির ওপর নির্ভর করতে হতে পারে বলে জানা যাচ্ছে। প্ল্যান্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ার পর সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে প্ল্যান্ট পরিদর্শন করেন রাজ্যসভার সাংসদ কনাতপুর কায়স্থ এবং বরখলার বিধায়ক কিশোর নাথ। জানা গেছে, প্ল্যান্টের 3টি গ্যাস ভেসেলের মধ্যে 2টি প্রায় 2 বছর ধরে অকেজো। এতদিন একটি ভেসেল দিয়েই কোনো রকমে বটলিংয়ের কাজ চলছিল। সম্প্রতি সেই ভেসেলটিরও নির্ধারিত মেয়াদ শেষের পথে। ফলে বিকল 2টি ভেসেলের সংস্কার এবং তৃতীয় ভেসেলটির পরীক্ষা নিরীক্ষার জন্য 6 মাসের শাটডাউন নেওয়া হয়েছে। এদিন প্রায় 2 ঘণ্টা ধরে জিজিএম রাজজ্যোতি দাস এবং প্ল্যান্ট ম্যানেজার পি চাকমার সঙ্গে বৈঠক করেন সাংসদ ও বিধায়ক। কর্তৃপক্ষ তাদের জানায় ভেসেলগুলির সংস্কারের জন্যই এই সাময়িক শাটডাউন চলাকালীন শ্রমিকদের লেবার অ্যাক্ট অনুযায়ী প্রাপ্য ভাতা দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়। শ্রমিকদের আশ্বস্ত করে সাংসদ কনাতপুর কায়স্থ বিধায়ক কিশোরনাথ বলেন, তাদের সঙ্গে কোনো অন্যায় করা হবে না। দ্রুত সংস্কার কাজ শেষ করে প্ল্যান্ট পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। এদিকে 6 মাসের শাটডাউন ঘিরে শ্রমিক ও স্থানীয় বাসিন্দার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, প্ল্যান্ট স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না। ভেসেলগুলির প্রয়োজনীয় সংস্কার ও পরীক্ষা শেষ হওয়ার পর পুনরায় স্বাভাবিকভাবে বটলিংয়ের কাজ শুরু হবে। রাজস্বী শর্মা মজুমদার, বরখলা। কথা হয়েছে যে আমার বেলেগ কোনো কথা নেই, আমার কথা হয়েছে দুটা কথা। এটা কথা হয়েছে যে আমার সাপ্লাই যিটো আছে, সাপ্লাইটো ডিষ্টাৰ্ব হ'ব নালাগে, যেনে তেনে সেইটো আপোনালোকে এনচিয়ৰ কৰিব লাগিব। ছেকেণ্ড হৈছে আমাৰ টেম্পৰাৰী ৱৰ্কাৰ যি আছে, ফৰ 5 মান্থ or 6 মান্থ যেতিয়া আপোনাৰ প্লেণ্টটো শ্বাটডাউন হ'ব, তেতিয়া মানে তেওঁলোকৰ মানে যি এমপ্লয়মেণ্ট যিটো আছে সেইটো আপোনালোকে অকণমান এনচিয়ৰ কৰিব। দুটা বস্তু আমাৰ কাৰণে আমি আহিছোঁ ইয়াতে আপোনাৰ তাতে। তো এই দুটা বস্তু যিমান সোনকালে পাৰে এই প্লেণ্টৰ 3টা ভেসেল যিটো 3টা ভেসেল মানে আকৌ মানে এইটো কেনেকৈ ষ্টাৰ্ট কৰিব পাৰে। আপোনালোকে অলৰেডি একশ্যন লৈছে, তো 5 to 6 মান্থ। কাৰণ আমাৰ কথা হৈছে, চাওক আমাৰ জিঅ'গ্ৰাফিকেলি আমি এনে এটা মানে প্লেচত আছোঁ, আমাৰ কাৰণে মানে বাহিৰৰ পৰা বস্তু আমি মানে ইয়াতে ফিল কৰি ইয়াতে মানে সাপ্লাই কৰাটো আমাৰ কাৰণে বহুত টাইমত মানে গণ্ডগোল হৈ যায়। কমিউনিকেশ্যন এটা আছে, আমাৰ ষ্ট্ৰেচ কৰিডৰটো এতিয়া অলমষ্ট কমপ্লিট হৈ গৈছে। আৰু আপুনি চাওক, আৰু এটা যিটো আমাৰ আছে কি কয় থ্ৰু মেঘালয় যিটো আছে
সেইটো দিব লাগিব তেতিয়াহ'লে আমাৰ প্লেনটো বন্ধ কৰিব লাগিব। বন্ধ তেতিয়াহ'লে আমাৰ চাপ্লাই কি হ'ব? ছাপ্লাইটোতো আমাৰ এতিয়া এল্টাৰনেট এৰেঞ্জমেণ্টটো হ'ল আগৰতলা বটিং প্লাণ্টৰ পৰা কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিটো কেটাৰ হৈ আছে আৰু নৰ্থ গুৱাহাটীৰ পৰা এইটো কাছাৰ ডিষ্ট্ৰিক্টটো পাটলি শিলচৰ পৰা হৈ আছে, পাটলি নৰ্থ গুৱাহাটীৰ পৰা কেটাৰ হৈ আছে। মোৰ কথাটো হৈছে যে আমি আমাৰ ইয়াতে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ থকাৰ পিছত আমি মানে বাহিৰৰ পৰা আমি গেছ প্ৰক্ৰিয়া কৰি আমি সেইটো ছাপ্লাই কৰিব লাগে, এই অৱস্থা কিয়? বরখোলা বালাছড়া টোলগেটে 1720 প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার, গ্রেপ্তার 2। বড়খলা বালাছড়া টোল গেটে ফের বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার। গোপন চেম্বারে লুকিয়ে রাখা 1720 প্যাকেট সিগারেট উদ্ধার করে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে বড়খলা পুলিশ। জানা গেছে সোমবার গোপন সূত্রের ভিত্তিতে বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমারের নেতৃত্বে দুপুর আনুমানিক 12টা নাগাদ বালাছড়া টোল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। শিলচর থেকে গুয়াহাটির দিকে যাওয়া একটি লরিতে তল্লাশি চালানোর সময় গাড়ির গোপন চেম্বারে সন্ধান পান পুলিশ কর্মীরা। সেখান থেকে উদ্ধার হয় 1720 প্যাকেট অবৈধ সিগারেট। এরপর গাড়িটিকে সিগারেট সহ আটক করার পাশাপাশি 2 ব্যক্তিকে গ্রেফতার করে বড়খলা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হল 24 বছর বয়সী রাহুল হোসেন বড়ভুইয়া, বাড়ি ভাগা ইসলামাবাদ, এবং 18 বছর বয়সী সাজিদ আহমেদ লাস্কার, বাড়ি ভাগা সপ্তগ্রাম। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সিগারেট ও আটক ব্যক্তিদের নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ সিগারেট পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাজস্বী শর্মা মজুমদার, বড়খলা। উজান অসমে 19শে জুলাইয়ের মহাপ্রলয়ের সিবিআই তদন্তের দাবি অখিল গগৈয়ের। বানভাসী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে উত্তাল উজান অসম। চড়াইদেও জেলার সোনারী সিংড়িতলিতে বন্যা দুর্গত মানুষের নিয়ে সভার আয়োজন করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। চড়াইদেও জেলার সোনারী সিংড়িতলির খেলার মাঠে একত্রিত হন বন্যা দুর্গত এলাকার বহু মানুষ। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির চড়াইদেও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। সভা থেকে গত 19 জুলাইয়ের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে মহাপ্রলয় হিসেবে উল্লেখ করে এর পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবি জানান অখিল গগৈ। একই সঙ্গে বন্যাগুর্গত মানুষের জন্য 48 ঘণ্টার মধ্যে জরুরি ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়ার দাবি তোলেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান বিধায়ক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপাসনা স্থলগুলির পুনর্নির্মাণ ও মেরামত, শিক্ষা প্রতিষ্ঠান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার দ্রুত নির্মাণ ও সংস্কারের দাবি জানানো হয়। বন্যার ক্ষতি নিয়ে সরকারের দ্রুত পদক্ষেপ এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর দাবিতে সভা থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তাও দেওয়া হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য দাবি আদায়ে এই আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানানো হয়। বিটিএন নিউজ, গুয়াহাটি। ধন্যবাদ। জয় এখন, জয় জমিনা, জয় জমিনা, জয় জমিনা। 26শে আগস্ট শিলচরেও জুলুসে মোহাম্মদী অংশ নেবেন হাজার হাজার মুসল্লি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী 26 অগস্ট শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল শান্তির শুভযাত্রা জুলুসে মোহাম্মদী। কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি শিলচরের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা নিয়ে এই আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে এদিন কনকপুর ঈদগাহ থেকে জুলুস শুরু হয়ে পেশকার জাঙ্গার সোনা রোড শিলডুপি হয়ে ভুয়ালজড়ি সাহেব বাড়িতে গিয়ে শেষ হবে। সেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, নাতে রাসূল, মিরাদ এবং বিশ্বশান্তির কামনায় বিশেষ দোয়ার আয়োজন থাকবে। জুলুসকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার কনকপুর ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি ও দাওয়াতে ইসলামে ইন্ডিয়ার তত্ত্বাবধানে আয়োজিত বৈঠকে জুলুসের প্রস্তুতি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবীর শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এই জুলুসের মূল উদ্দেশ্য। এদিকে জুলুসের ট্রেলার বা বিশাল আকারের যানবাহন, উচ্চ শব্দের সাউন্ড বক্স ও ডিজে ব্যবহার না করার জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জুলুসে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন আয়োজকরা। জুলুস সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছেন তারা। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। মুহূর্তে আমরা যে জায়গা থেকে জুলুসে মোহাম্মদীর শান্তির মহামিছিল শুভারম্ভ হবে, কনকপুর ঈদগাহ সংলগ্ন মসজিদে আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে সকাল 7টা 30 মিনিটের সময়
আমরা জুলুসে মোহাম্মদীর মহা মিছিল এখান থেকে বের হবে। পেশকারের জাঙ্গাল, নাগাটিলা, আউলিয়া বাজার, রহিমের দোকান, সোনাবাড়িঘাট হয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবে ইনশাআল্লাহ। এই জুলুসে মোহাম্মদী শান্তি মহা মিছিলে কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে এখানের মধ্যে এসে সমবেত হন সবাই। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই যেন প্রতিবারের মতো এবারও ঐক্যবদ্ধভাবে আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মহামিছিলের আমাদের শুভারম্ভ যে জায়গা থেকে হবে এখানের মধ্যে আমরা জমায়েত হব এবং সবাই সম্মিলিতভাবে আমাদের গন্তব্যস্থলের মধ্যে ইনশাল্লাহ আমরা গিয়ে পৌঁছে যাব। আমি আবারও বলছি, কনকপুর ঈদগাহ ময়দান থেকে আমাদের পতাকা উত্তোলন করা হবে। এখান থেকে দোয়ার মাধ্যমে আমাদের পেশকারের জাঙ্গাল হয়ে, নাগাটিল্লা হয়ে, আউলিয়া বাজার, রহিমের দোকান, সোনারঘাট হয়ে আমাদের কাজীডোর তৃতীয় খণ্ড অর্থাৎ বোয়ালজুর সাহেব বাড়িতে জুলুসে মোহাম্মদীর মহামিছিল অনুষ্ঠিত হয় সকাল 7:30 ঘটিকার সময়। আসসালামু আলাইকুম। আজকে আমরা কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটি উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আমরা কনকপুর ঈদগাহ মসজিদে আমরা একটা সভা ছিল। সেই সভার মাধ্যমে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন দাওয়াতে ইসলামী কমিটির আমার কর্মকর্তাগণ, আমার মৌলানা সাহেব, আমার দিলওয়ার ভাই, অনেক ভাই আমার উপস্থিত আছেন। সবাইকে আমি মোবারকবাদ জানাই। এবং আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় শান্তির মিছিল আমরা বের করি। প্রতি বছর আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা আমরা পাই। এবারও আমার বিশ্বাস, আমার আশা, আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা পাবো। আমরা সকাল 7:30 আমাদের দলীয় পতাকা উত্তোলন হবে শিলচর কনকপুর ঈদগাহ মসজিদের সংলগ্ন মাঠে। এখানে আমাদের দাওয়াতে ইসলামী ভাইয়েরা এবং আমাদের আলিম উলামাগণ এখানে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করবে। তারপরে আমরা শান্তি মিছিল বের করে আমরা কাজীডোর আউলিয়া বাজার সোনাবাড়িঘাট হয়ে আমরা বোয়ালজুরি সাহেব বাড়িতে, সোনাই সমষ্টির বোয়ালজুরি সাহেব বাড়ির যে হজরত মৌলানা মরহুম জমিরুদ্দিন সাহেবের রওজা সংলগ্ন মাঠে এখানে আমাদের দোয়া অনুষ্ঠান হবে। আমি প্রত্যেকের মিলাদ মহফিল হবে। আমি বাগাটোর, বেরেঙ্গা, মধুরবন, কনকপুর অঞ্চলের সব যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, আপনারা সকাল 7:30 আপনারা কনকপুর ঈদগাহ মসজিদের সামনে উপস্থিত হয়ে যাবেন। আমরা যথাসময়ে আমরা শান্তি মিছিল নিয়ে আমরা বোয়ালজুরি গ্রামে গিয়ে যাতে আমরা সুন্দরভাবে পৌঁছতে পারি, এর জন্য আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ রাখছি সাহায্য এবং সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিনটা যে দিন জশ্নে জুলুসে মোহাম্মদী প্রতি বছর আপনারা জানেন যে কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বিভিন্ন স্থান থেকে আমরা এই শুভারম্ভ শুরু করি, এই শোভাযাত্রা। এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাওয়াতি ইসলামী ইন্ডিয়া এবং কাছাড় জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির যৌথ ব্যবস্থাপনায় কনকপুর ঈদগাহ ময়দান থেকে শুরু হবে এবং বিস্তারিত নাজির ভাই আমাদের বিস্তারিত তিনি আগে বলেছেন। আমরা এটা বলবো যে অতিরঞ্জিত করতে বা অতিরিক্ত করতে যেভাবে এই গাড়িকে যেভাবে সাজিয়ে বক্সকে যেভাবে ডিজে গিয়ে গাড়ি লাগানো হয় সেগুলোতে আপনারা নজর রাখবেন। প্রত্যেকটি মহল্লা, যে মহল্লা থেকে আপনারা ডিজে নিয়ে যারা বের হন, আমি প্রত্যেককে অনুরোধ করছি দয়া করে বারবার এটা নিয়ে আমরা প্রত্যেক বছর এই ডিজের সমালোচনা প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির উপরে আসে। সুতরাং আপনাদের মহল্লা থেকে, যে মহল্লা থেকে, যে এলাকা থেকে এই যে ডিজে এবং অতিরিক্ত বক্স লাগিয়ে যারা বের হবেন এদেরকে আপনারা একটু খেয়াল রাখবেন। আমি রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বুধবার সকাল 7:30 ঘটিকায় কনকপুর ঈদগাহ ময়দান থেকে শুরু হবে। শেষ যে জায়গাটা মানে হাজিডর তৃতীয় খণ্ড অর্থাৎ বোয়ালজুর সাহেব বাড়িতে সমাপ্তি অনুষ্ঠান হবে। সমাপ্তি অনুষ্ঠানে আমাদের যে বরাক উপত্যকার শাহ সুফিগণ এবং উলামায়ে কেরামগণ এবং মৌলানা সবাইকে আমরা দাওয়াত করেছি। সবাই এখানে এসে উপস্থিত হন প্রতি বছরের মতন। এবারও আমরা আশা রাখছি সবাই আসবেন এবং এখানে বিরাট এক মজলিস হয়ে এখানে মহফিলে মিলাদ শরীফ হয়, এরপরে দোয়ার মহফিল হয় এবং বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হন সমাজসেবী বিশিষ্ট যারা উলামায়ে কেরামগণ। তাদের আমরা সামান্য যে সময় দিই তাদের মুখ থেকে আমরা বক্তব্যগুলো আমরা শুনতে পাই এবং বিশিষ্টজনেরা কয়েকজন আমরা এবার আমরা সংবর্ধনা প্রদান করব। ইনশাল্লাহ আমাদের এই কাজ করে আমাদের এখানে সমাপ্তি হবে। আপনাদের সবাইকে আমরা
দাওয়াত দিচ্ছি যে এই মহামিছিলে আপনারা সামিল হয়ে সাহেব বাড়িতে গিয়ে দোয়ার সামিল হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। স্বাভাবিকের পথে অসম মেঘালয় পরিস্থিতি, ফের শুরু নির্বিঘ্ন যান চলাচল। স্বাভাবিক হচ্ছে অসম মেঘালয়ের পরিস্থিতি। গত কয়েকদিনের উত্তেজনা ও যান চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার পর এবার দুই রাজ্যের মধ্যে ফের স্বাভাবিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে অসম থেকে মেঘালয়ের দিকে কোনো বাধা ছাড়াই যাতায়াত করছে পর্যটকবাহী যানবাহনের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক যানবাহনও। মেঘালয়ের ক্যাব চালক সংগঠনের পক্ষ থেকেও গতকাল প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করার পর পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর ফলে অসম থেকে শিলং ও মেঘালয়ের বিভিন্ন এলাকায় যাওয়ার ক্ষেত্রে পর্যটক ও যাত্রীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকটাই কেটেছে। শুধু অসম থেকে মেঘালয় নয়, মেঘালয় থেকেও অসমের দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে। ফলে দুই রাজ্যের মধ্যে দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া যাতায়াতের অচলাবস্থা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। পণ্যবাহী ও অন্যান্য বাণিজ্যিক যানবাহন চলাচল শুরু হওয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও স্বস্তি ফিরছে। জোড়াবাট এলাকাতেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সড়কে যানবাহনের চলাচল রয়েছে এবং অসম মেঘালয় সীমান্ত দিয়ে যাতায়াতকারী গাড়িগুলির ক্ষেত্রে আগের মতো বড় কোনো বাধার খবর নেই। উল্লেখ্য, শিলংয়ে অসমের নম্বর প্লেটের গাড়িগুলিকে লক্ষ্য করে হামলা, পর্যটকদের শারীরিক অপদস্থ করার ঘটনার পর দুই রাজ্যের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এর জেরে একাধিক সংগঠনের প্রতিবাদ এবং যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে সাধারণ যাত্রী, পর্যটক ও ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়তে হয়েছিল। তবে প্রশাসনিক তৎপরতা এবং দুই রাজ্যের মধ্যে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করে। বর্তমানে দুই রাজ্যের মানুষের মধ্যে স্বাভাবিক যাতায়াত এবং যান চলাচল বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য। জোড়াবাট থেকে পাওয়া সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী অসম মেঘালয়ের সড়কে ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দ। BTN নিউজ, গুয়াহাটি। তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত চায় শিক্ষক সংগঠন। তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শম্ভুনাথ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রিপোর্ট নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে তেজপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সংগঠনের দাবি, উপাচার্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তের রিপোর্ট 2026 সালের মে মাসেই শিক্ষা মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে, কিন্তু রিপোর্ট জমা দেওয়ার কয়েক মাস পরেও তদন্তের ফলাফল এবং তার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। উপাচার্যের দীর্ঘদিনের ছুটি এবং সেই সময় তার বেতন সংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে টুটা। বর্তমানে উপাচার্যের প্রকৃত অবস্থান কি, তিনি কোন পরিস্থিতিতে ছুটি রয়েছেন এবং তার দায়িত্ব পালনের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসব নিয়েও কেন্দ্রের কাছে স্পষ্টীকরণ চেয়েছে শিক্ষক সংগঠনটি। উল্লেখ্য, 2025 সালে সেপ্টেম্বর মাস থেকেই তেজপুর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘিরে একাধিক ইস্যুতে দীর্ঘস্থায়ী আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যকলাপ নিয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট মহলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়। এখন তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রকের কাছে জমা পড়লেও তার পরবর্তী পদক্ষেপ এখনও স্পষ্ট না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি টুটার। শিক্ষক সংগঠনের বক্তব্য, দীর্ঘদিন ধরে তদন্তের ফলাফল প্রকাশ না হয় প্রশাসনিক অনিশ্চয়তা আরও বাড়ছে এবং এর প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে। তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রিপোর্টে ঠিক কী উল্লেখ করা হয়েছে, রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র কী সিদ্ধান্ত নিতে পারে এবং উপাচার্যের পরবর্তী অবস্থান কী হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় মহল। তদন্তের ফলাফল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরবর্তী সিদ্ধান্ত প্রকাশে এলে গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে। BTN নিউজ, গুৱাহাটী। শম্ভুনাথ সিঙৰ কেলেংকাৰীৰ কথা কৈ শেষ কৰিব নোৱাৰি। তেখেতৰ কেলেংকাৰী 2023 চনত যেতিয়াৰ পৰা 31 মাৰ্চৰ তাৰিখত তেখেতে এপইণ্টমেণ্ট লাভ কৰিছিল, তাৰ পিছৰ পৰাই তেখেতে বিভিন্ন দুৰ্নীতি কাম কাজবিলাক কৰি আহিছে। আমি ইতিমধ্যে আপোনালোকৰ সংবাদমেলত সকলোবিলাক জ্ঞাত কৰিছোঁ। এই মুহূৰ্তত আমি এটাই দাবী জনাব বিচাৰিম যে চৰকাৰক তেখেতক অনতিপলমে ছাছপেনশ্যনত ৰাখক আৰু তদন্ত সমিতি এখন গঠন কৰক। তদন্ত সমিতি কোনোবা দণ্ডাধীশ পৰ্যায়ৰ তদন্ত সমিতি হ'লে নহ'ব, কাৰণ এই বিষয়বস্তুটোত বহুতো বাঘা মানুহ জড়িত হৈ আছে বুলি আমি সন্দেহ ব্যক্ত কৰিছোঁ। গতিকে দেশৰ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ৰ বৰ্তমান কোনোবা এজন ন্যায়াধীশ বা অৱসৰপ্ৰাপ্ত ন্যায়াধীশৰ নেতৃত্বত এখন তদন্ত সমিতি গঠন কৰা হওক আৰু তেওঁ যেতিয়ালৈকে তদন্ত চলি থাকিব সেই সময়লৈকে এজন এক্টিং VC আমাক নিযুক্তি দিব লাগে আৰু নিযুক্তি দিয়াৰ পিছত সঁচা অৰ্থত নৈতিকভাৱে নিকা আৰু উচ্চ শিক্ষিত শৈক্ষিকভাৱে আগবঢ়া এজন শিক্ষাবিদক, প্ৰকৃত শিক্ষাবিদক, যিয়ে নেকি অসমীয়া ভাৰতীয় প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীক সন্মান জনোৱা আৰু মানৱতাবোধ থকা এজন ব্যক্তিক উপাচাৰ্যৰূপে নিযুক্তি প্ৰদান কৰিবৰ বাবে ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰপতি আৰু ভাৰতবৰ্ষৰ কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰণালয়ক দাবী জনাইছোঁ। আমি
চাওক আমি প্ৰতিবাদে যিহেতু 57টা দিন গ'ল, ছাত্ৰ সমাজে অকল প্ৰতিবাদ কৰি থাকিলেই নহ'ব, ছাত্ৰ সমাজে পঢ়িবও লাগে, পৰীক্ষাও দিব লাগে। আমি প্ৰতিবাদৰ সমান্তৰালভাৱে পঢ়িছোঁ, পৰীক্ষাও দিছোঁ, আৰু আমি বিয়লি সময়ৰ পৰা সন্ধিয়া সময়লৈকে আমি প্ৰতিবাদত দৈনিক বহি আহিছোঁ। গতিকে চাওক, আমি এতিয়া বিভিন্ন সময়ত দাবী উত্থাপন কৰিছোঁ, দল সংগঠনৰ সহায় সহযোগিতা বিচাৰিছোঁ, আৰু দল সংগঠনৰ সহায় সহযোগিতা বিচৰা মানে এইটো নহয় যে তেওঁলোকক বিশ্ববিদ্যালয়ত বৰপীয়া পাৰি বহিবলৈ দিয়া হ'ব। তেওঁলোকে ছাত্ৰ সমাজৰ স্বাৰ্থতহে তেওঁলোকৰ আমি সহায় সহযোগিতা বিচাৰিছোঁ। এই কথা আমি এই মুহূৰ্তত স্পষ্ট কৰি দিব বিচাৰিছোঁ। আৰু সেই গতিকে আমি চৰকাৰকো অনুৰোধ জনাই আছোঁ, কাৰণ এইটো এটা চৰকাৰী সম্পত্তি, চৰকাৰৰ কৰ কাটলেৰে তেওঁলোকৰ দৰমহা দি থকা হৈছে। গতিকে চৰকাৰৰ আমাৰ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীজন, আমাৰ আচাৰ্য ৰাজ্যপালগৰাকীক, আমাৰ যি শিক্ষামন্ত্ৰী আছে কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী, তেখেতৰ বিভাগ, আৰু ৰাষ্ট্ৰপতি প্ৰধানমন্ত্ৰীগৰাকীক আমি বিভিন্ন সময়ত আমি চিঠি পঠাই আহিছোঁ, স্মাৰকপত্ৰ পঠাই আহিছোঁ, কিন্তু তেওঁলোকৰ ফালৰ পৰা যি ধৰণৰ আমি সদিচ্ছা দেখিবলৈ পাইছোঁ, সদিচ্ছাৰ অভাৱ পাইছোঁ। কাৰণ চাওক, অসমৰ এটা ইতিহাস আছে যে অসমৰ মানুহে নিচিঞৰিলে, ৰাজপথৰ আন্দোলন নকৰিলে যে কোনো এটা দাবী আজৰি আনিবলৈ সক্ষম হয়, তাক আমি দেখিবলৈ পোৱা নাই, আমি বিচৰা নাই। কাৰণ 855জন ব্যক্তিয়ে ইতিমধ্যে মৃত্যুবৰণ কৰিলে এইখন বিশ্ববিদ্যালয়ৰ নামত, কিন্তু বৰ্তমান ছাত্ৰ সমাজে আকৌ ছাত্ৰৰ অধিকাৰৰ নামত আকৌ যে প্ৰতিবাদত বহিবলগীয়া হৈছে, অতিকৈ লজ্জাজনক কথা। চৰকাৰে সততে কৈ থাকে আমি দুৰ্নীতি বিৰোধী স্থিতিত আছোঁ। গতিকে চৰকাৰে সঁচাকৈ নিজক এই মুহূৰ্তত প্ৰমাণ কৰি দেখাওক যে তেওঁলোকে আচলতে সঁচাকৈ দুৰ্নীতি বিৰুদ্ধে স্থিতি লৈ আছে। ঘুষ মামলায় প্রাক্তন রেল আধিকারিকের বিরুদ্ধে অভিযান, 3.50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। মালিগাঁওয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের প্রাক্তন ডেপুটি চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন প্রয়াত রঞ্জিত কুমার বরার বিরুদ্ধে ঘুষের মামলাকে কেন্দ্র করে দায়ের হওয়া অর্থপাচার তদন্তে প্রায় 3.50 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ইডির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে বিহারের পাটনায় একটি আবাসিক ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য 3.28 কোটি টাকা। এছাড়াও কানাড়া ব্যাংকে সোনাল জৈনের নামে থাকা প্রায় 21.24 লক্ষ টাকার একটি টার্ম ডিপোজিটও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘুষ সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি। সেই তদন্তের অংশ হিসেবে এই সম্পত্তিগুলির বিরুদ্ধে অস্থায়ী সংযুক্তিকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিটিএন নিউজ গুয়াহাটি। কালাইন কলেজ রোডে 13 বছরের স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে চাঞ্চল্য। কালাইন কলেজ রোড এলাকায় মাত্র 13 বছরের এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম গীতা বৈষ্ণব। সে কালাইনের একটি বেসরকারি স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সন্ধ্যার সময় ঘরে একা থাকা অবস্থায় ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায় বলে পরিবারের দাবি। তবে ঘটনাটিকে ঘিরে আত্মহত্যার পাশাপাশি হত্যার অভিযোগও উঠতে শুরু করেছে। 13 বছরের এক নাবালিকা ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় গীতার মা মেয়েকে বাড়িতে দেখে পাশের বাড়িতে একটি জরুরি কালে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তিনি ঘরের ভেতরে ঢুকে মেয়েকে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা গীতাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বলে খবর পেয়ে এলাকায় ভিড় জমে যায় এবং এক নাবালিকা স্কুল ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর দ্রুত কালাইন থানায় পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক প্রক্রিয়ার জন্য কালাইন স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হবে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের লোকজনের কাছ থেকেও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তবে ঘটনাটিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। পরিবারের একাংশ স্থানীয়দের মধ্যে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে ঘরে কেউ না থাকার সুযোগে কিশোরীকে হত্যা করে পরে আত্মরক্ষার রূপ দিতে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। স্থানীয়দের বক্তব্য, মাত্র 13 বছরের একটি 5ম শ্রেণীর ছাত্রী কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে হত্যার অভিযোগ উঠায় ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে পুলিশ। কিশোরীর মৃত্যুর আগে বাড়িতে কেউ এসেছিল কিনা, সেই সময় এলাকায় কারা উপস্থিত ছিল এবং অন্য কোনো ঘটনার সঙ্গে মৃত্যুর যোগ রয়েছে কিনা, সেসব বিষয়েও তদন্তের আওতায় আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এই প্রশ্নের উত্তর এখন ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের বিস্তারিত তদন্তের পরই স্পষ্ট হবে। কালাইন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এক 13 বছরের স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার ও স্থানীয় মানুষজন। প্রণয় কুমার রায়, বিটিএন নিউজ, কালাইন। নিখোঁজ ছেলের সন্ধান ও ন্যায়ের দাবিতে অনশনে অসহায় বাবা মা, কুমার ভাস্কর বর্মা সেতুতে অনশন।
ছেলের সন্ধান ও ন্যায়ের দাবিতে অনশনে বসলেন অসহায় বাবা মা। প্রায় 2 মাস ধরে নিখোঁজ ছেলের সন্ধান না মেলায় গুয়াহাটির কুমার ভাস্কর বর্মা সেতুতে অনশনে বসেন তারা। গত 29শে জুন থেকে নিখোঁজ ফটাশিল আমবাড়ির বাসিন্দা সুরেন রাজবংশীর ছেলে সুরজিৎ রাজবংশী। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে সংসারে সাহায্য করতে ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন সুরজিৎ। তিনি আর.জি. বড়ুয়া কলেজের 4র্থ সেমেস্টারের ছাত্রও ছিলেন। গত 29শে জুন হঠাৎ নিখোঁজ হয়ে যান সুরজিৎ। পরিবারের দাবি, বাড়ির কাছেই পড়ে থাকতে দেখা যায় তার বাইক ও হেলমেট। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, দীর্ঘ 2 মাস ধরে পুলিশের দ্বারস্থ হয়েও ছেলের সন্ধান মেলেনি। পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে অবশেষে ছেলের সন্ধান ও ন্যায়ের দাবিতে কুমার ভাস্কর বর্মা সেতুতে অনশনে বসেন সুরজিতের বাবা মা। অনশনে বসা বাবা মাকে পরে ভল্লু থানার পুলিশ সেখান থেকে নিয়ে যায়। নিখোঁজ সুরজিতের দ্রুত সন্ধান বের করে পরিবারের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তার বাবা মা। BTN নিউজ, গুয়াহাটি। গুয়াহাটিতে নরেন্দ্র মোদী বিচার মঞ্চের প্রথম রাজ্য কার্যনির্বাহী সভা। গুয়াহাটি মহানগরীতে অনুষ্ঠিত হল নরেন্দ্র মোদী বিচার মঞ্চের অসম রাজ্য কমিটির প্রথম কার্যনির্বাহী সভা। রবিবার লালমাটির নারবাম সূর্যোদয় সংঘে সকাল 11টায় অনুষ্ঠিত হয় এই সভা। সভায় সভাপতিত্ব করেন বিচার মঞ্চের রাজ্য সভাপতি প্রশান্ত বরা। সভার উদ্দেশ্য ও কর্মসূচি ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদক সম্রাট দত্ত। সভায় ধুবড়ী থেকে শুরু করে শদিয়া পর্যন্ত বিভিন্ন জেলা সদস্যদের পাশাপাশি শিলচর থেকেও বহু কর্মী ও কার্যকর্তা অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ এই সভায় রাজ্য সম্পাদক নীরেন পাল, রাজ্য যুব পরিষদের সভাপতি তপন কলিতা, মহিলা শাখার সভাপতি প্রগতি দেবী সহ দিগন্ত শইকিয়া, মৌসুমী শর্মা বরদলৈ প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনকে দীর্ঘমেয়াদী শক্তিশালী করার পরিকল্পনা নিয়েও সভায় আলোচনা হয়। সভায় রাজ্য সভাপতি প্রশান্ত বরা সংগঠনে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি জেলাভিত্তিক কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। প্রথম কার্যনির্বাহী সভা সকলের সহযোগিতায় সফল হওয়ায় উপস্থিত সদস্য কার্যকর্তাদের ধন্যবাদ জানান আয়োজকেরা। এদিনের সভায় নাট্যকর্মী তথা প্রবীণ সাংবাদিক অতুল দত্ত, নরেশ্বর রাজবংশী, ভাবনা কাকুতি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। BTN নিউজ, শিলচর। বামুনি মৈদাম রেলওয়ে কলোনিতে উচ্ছেদ, বোলডোজারে গুড়িয়ে দেওয়া হল 40টি অবৈধ ঘর। গুয়াহাটি বামুনি ময়দাম রেলওয়ে কলোনিতে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল বিভাগ। রেল বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় 40টি বাড়িতে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে রেল বিভাগের জমি দখল করে অবৈধভাবে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, দখলকারীদের অধিকাংশই রেল বিভাগের প্রাক্তন কর্মী। উচ্ছেদ অভিযানের আগে প্রায় 10 দিন পূর্বেই অবৈধ দখলদারদের নোটিশ জারি করেছিল রেল বিভাগ। এরপরও দখল না ছাড়াই শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। রেল বিভাগের জমি দখল মুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। BTN নিউজ, গুয়াহাটি। বাবুগঞ্জের কাছে রোড সেফটির নামে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ। প্রতিবাদে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। রোড সেফটির নাম করে ট্রাক চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাল শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের অভিযোগ, কাবুগঞ্জের কাছে একটি নির্দিষ্ট স্থানে ট্রাক চালকদের দাঁড় করিয়ে রোড সেফটির নামে অর্থ আদায় করছিল একদল ব্যক্তি। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন ট্রাক চালকরা। ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, সড়ক নিরাপত্তার নামে কোনো ব্যক্তি বা সংগঠন এভাবে ট্রাক চালকদের কাছ থেকে অর্থ আদায় করতে পারে না। তাদের অভিযোগ, এই ধরনের কর্মকাণ্ডের ফলে পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানির শিকার হতে হচ্ছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিলম্বে এই ধরনের অর্থ আদায় বন্ধ করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রোড সেফটির নামে অর্থ সংগ্রহের কোনো বৈধ অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন ট্রাক চালকরা। অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে রোড সেফটির নামে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। আমরা শিলচর ট্রাক ড্রাইভার কাগজ দিলে একটা সমস্যা দেখা দিছিল হিসাবে আমরা ফোন করলাম প্রেসিডেন্ট সাহেবরে, আমারে বা রুকন ভাইরে তারা ফোন করা হয়েছে। ফোন করিয়া যোগাযোগ করছি, তারা একটা টিম আইছে। টিম আইয়া তারা গাড়ি খাড়া করিয়া একটা স্টিকার দেয়। স্টিকারটা কিন্তু ফেউ। এই ফেউটোর কারণে তারা কইছে তারা এইটা দিত, স্টিকার লইতো 400 টাকা। কোন কারণে কোন বিষয়ে ঠিক আছে তারা বন্ধ মনে মাতামাতি হয়েছে। ও বাদে তারা কইছে তোমরা 5 মিনিট দাঁড়াও, আমরা এখানে আইয়া তোমরা যদি সরকার বাবদে কোনো কানুন বনিয়া থাকে তাহলে তোমরা লগে আমরা সাপোর্ট করব। আর না হলে তোমরা সেনে কে বা কারা তোমরা অর্ডার দিছে যে তোমরা এটা গাড়ি খাড়া করিয়া 400 টাকা স্টিকার দিয়া টুটুমুটি স্টিকার দিয়ে 400 টাকা লওয়ার অধিকারটা খেয়ে দিল। এটা জানার লাগে আমরা আইসি। আওয়ার পরে তার হেড অফিস থেকে একজনে ফোন করতে কয় তারা টাইম শেষ। আরে বাবা, টাইম শেষ হলে 5 মিনিট আমরা বুঝতে দয়ের পরে কইছে আমরা এইখানে আও দলা এইখানে। আমরা আইসি আইয়া দেখি সরজমিন কোনো টিম নাই।
এটা সম্পূর্ণ ফেরত। দিন থেকে কাগজ বিল পাঠিয়ে ছোট গাড়ি লইয়া গিয়া ইনোভা লইয়া ইয়া তারা রোড সেফটি কইয়া রোড সেফটি নামে সেই হিসাবে তারা গাড়ির থেকে ছোট স্টিকার গুদে দিয়ে 400 টাকা লয়। আজকে আমরা শিলচর ট্রাক ড্রাইভার ইউনিয়ন মেম্বার 2 জন আসলাম, তারা খাড়া করছেন, খাড়া করার পরে তারা তো বলছেন আমরা ইউনিয়নের লোক যোগাযোগ করিয়ে আমরা যোগাযোগ করতাম, আমরা তোমরা জায়গা থাকো আমরা আইয়ার হইয়া আমরা জায়গা থেকে ফসতে ফসতে তারা বাগি গেছেন গাড়ি এখন লইয়া ছোট গাড়ি কান কইলকে সাদা কালার আমি আমার তোরা বেলির আসামর যত ড্রাইভার ভাই হল আছে সবরে কইতাম যে এইরকম দিন কেউ যদি স্টিকার লাইন হ্যারাসমেন্ট করে বা কয় স্টিকার লাইন জায়গা তো ভাই আমরা ফোন করিয়া আমরা মাথাইও আমরা তদন্ত করিয়া দেখবো, আমরা তদন্ত করে দেখবো অরিজিনাল না ফেক, এরা ফেক হইয়া বড় হ্যারাসমেন্ট হতা রাস্তাঘাটে। আমার বক্তব্য একটা কথা, আমার যত ড্রাইভার ভাই আইন আছেন, ছোট বড় এত ড্রাইভার ভাই আইন আছে, সারা ড্রাইভার ভাই আইন তোর গেছে ও কথাটা আমার মন করো তারা এই সরকার থেকে কোনো কানুন বনিয়া দেখে বালা জিনিস, আমরা ড্রাইভার সেফটি দিতা বালা জিনিস। আজকাল সব জিনিস সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়। আমরা আর কিছু ড্রাইভার ভাই আইনতে এই জায়গা তুবাইয়া মন করো ভিডিও করছেন, তারা যদি অরিজিনাল যদি সরকারের যদি জয়ের সিদ্ধান্ত মতে কাজ করেন সেখানে ভিডিওটা কাটিতা, তাইলে তারা ফেক। এইরকম যদি কোনো জায়গার যদি কোনো জায়গাত পয়সা লয় ড্রাইভার ভাই ও কথা কইছি দেখা তো দেওয়ার বাজার মাছ থইলা ভিডিও করবাই, তারা ভিডিও করার লগে লগে তারা বেলে ডিলিট করিলাইন। তোমরা ওলা ডাইরেক্ট ভিডিও করিও, লাগে হোয়াটসঅ্যাপে আমার ডাইরেক্ট ভিডিও করিয়া আরে তুমি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট দেখো দেখো ওই হিসাবে ভিডিও করিও, কোনো অসুবিধা নাই। আর ভিডিও ছাড়া কোনো জায়গা পয়সা দিবাই না। আর আমার ও বাইর গেছে আসলো টেকা লোয়াত আসলা ও তাই কইবা কিতা লগি তারা আমার স্টিকার গুলো লাগাইয়া করবো 400 টাকা দিতাম। আমি কইছি দিমু, ইউনিয়নও যোগাযোগ করি আগে, পরে ইউনিয়নও যোগাযোগ করছি, ইউনিয়নের মানুষ আইসই, ইউনিয়নের মানুষ আইবার আগে তারা গেছে গিয়া। মোহনপুর বর্ণি মুখে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মোহনপুর বর্ণিমো কুয়ারপাড় এলাকায় ব্রিজের নিচের নালা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয়রা নালার মধ্যে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মৃতদেহটি 2 থেকে 3 দিন আগের হতে পারে। তবে মৃতদেহটি স্থানীয় কারো কিনা নাকি নালার স্রোতে ভেসে অন্য কোথাও থেকে এসে এখানে আটকে পড়েছে তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং কিভাবে ওই ব্যক্তির মৃতদেহ ব্রিজের নিচের নালায় পৌঁছালো তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত ব্যক্তির পরিচয় বা ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে। বিটিএন নিউজ শিলচর। কালাইনে কৃত্রিম বন্যায় জলমগ্ন 1000 বিঘা কৃষি জমি। কালাইনের কুরকুরি ধুমকর ও সুন্দৌড়া গ্রামে জল নিষ্কাশনের পথ বন্ধ থাকায় প্রায় 1000 বিঘা কৃষিজমি কৃত্রিম বন্যার কবলে। অভিযোগ, ফিশারির মালিক ও লিজধারীরা নিজেদের স্বার্থে বিভিন্ন খাল ও জলপথে অবৈধভাবে খাঁটি মেরে জল নিষ্কাশন বন্ধ করে রেখেছেন। ফলে বৃষ্টির জল ও বড়াইল পাহাড় থেকে নেমে আসা জল বের হতে না পেরে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা, চাষের সময় ফুরিয়ে আসা চরম দুশ্চিন্তায় কৃষকরা। আজ কুরকুরিতে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা কাটিগড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও সার্কেল প্রশাসনের কাছে অবিলম্বে জল নিষ্কাশনের সব পথ খুলে দেওয়া, অবৈধ খাঁটি সরানো এবং পেচার খাল দখলমুক্ত করার দাবি জানান। বিটিএন নিউজ, কালাইন। বিল যদি ওপেন বিল হইয়া থাকে, যদিও তারা লিজ আনছে, যদি এটা ওপেন বিল হইয়া থাকে তারা এখানে এটার মধ্যে খাঁটি মারে। তারা ফাতিকলার থেকে লইয়া ফুস্টাফিস পর্যন্ত একটা রাস্তা এবং ফুস্টাফিস থেকে আমরা বৈকুণ্ঠপুর পর্যন্ত একটা রাস্তা, এই দুটা রাস্তার জোনার মারার লেসিরা একটা করিডোর বানাই দিচ্ছে, মানে দুইটার বিলর ফার হিসাবে তারা মানিয়া নেয়। আর জোনার মারাটারে তারা মাছ মারার একটা মাছ ধরার করিডোর করিচ্ছে ব্রিজের নিশ্চরে করিয়ে, কেন তারা বারবার তারা মাছ মারে। আর আমরা জলটা মানে সুন্দরভাবে লামিয়া যান না, তারা খাটির কারণে এইখানেও তারা কিছু জাবলা জমিয়া জলটা জমিয়া আমরা এই ক্ষেতের মাটিগুলা নষ্ট করি বলাইছে, আমরা ক্ষেত করিয়ে খাইতে পারি। আচ্ছা, যদি কোনো সুরাহা যদি না হয়
আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন? যদি সুরা না হয় তাহলে তো আমরা আইনি পদক্ষেপে যাইমু। আমরা আইনি পদক্ষেপ করবো। জনারমারাটা ওপেন বিল না তারা লিজ যারা আনছে এরা এই তারা খাটি মারি মাছ খাইবার অর্ডার ফাইয়া লইয়া যেটা আমরা একবার দেখমু। তদন্ত মিন বিভাগের লগে আমরা গুয়াহাটি যোগাযোগ করবো, যেহেতু এটা গুয়াহাটির থেকে তারা লিজ আনে। আমরা মিন বিভাগের লগে যোগাযোগ করে দেখবো তারা এটা ওপেন আনছে, ওপেন বিল লিজ আনছে না তারা খাটি মারিয়া খাওয়ার কোনো তারা অর্ডার আছে, এটা আমরা দেখবো। আমরা এমএলএ সাহেবের কাছে অনুরোধ করিয়া তাই ওটার উপরে একটা তদন্ত করিয়া জনারমারাটার উপরে একটু দেখবো। আর আমরা ফেসার কালটারে মুক্ত করে দেখবো। আমরা ফেসার কালটা আমরা এদিকের লাগে হয়ে গেছে, এই দুমকুরের লাগে হয়ে গেছে। আমরা ফেসার কালটা মেইন, ফেসার কালটা কেন আরো তো ব্যক্তিগত কিছু ফিশারি আছে, ব্যক্তিগত ফিশারি গুলো এফেক্ট আর কি না আর জানি না। যেহেতু আমরা জল যাওয়ার রাস্তা আছে, যদি ফেসার কালটা মুক্ত করে দিন আমরা সুন্দাউরে এবং দুমকুর মুক্ত হয়ে যাবে। জনারমারা মুক্ত করে দিলে কুরকুরি পার্ট 1টা মুক্ত হয়ে যাবে। ফিশারি বিভাগটা কি হোক, এই সরকারি নালাটারেও তারা কিভাবে অ্যালটমেন্ট দিল না কিটা করলো, এইগুলোও ফিশারি হয়েছে। তার কারণে আমরা আজকে ভাদ্র মাসের 4-5 তারিখ যার 4-5 তারিখের মধ্যে 2 বা 3 বার করে আমরা জাম লাগাইয়া আছি। আমরা কোনো ফসলের কোনো নাম নাই, খালি নষ্ট হইয়া যায়। তার কারণে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করি যে এটা অতি সত্তর যেমন একটা আছে, অন্য 2টা বড় ফিশারি সরকারি আছে, এটা কর্পোরেশনের আন্ডারে। জনামারা ব্রিজও নিচে যেটা তারা বড় করিয়া যেটা প্রোটেকশন দিছে নেট বয়াইছে, ওখানেও প্রায় 1 ফুট 1.5 ফুটর জলের ইয়ে আছে। আপনারা প্র্যাকটিক্যালও গিয়া দেখলে, ইনকোয়ারি করলে, এবং এর নিচে একটা নালা দিকে যায়। 13টা নালার জল আমরা এই ক্ষেত্রের মধ্যে আয় পাহাড়ি অঞ্চলের, আর একটা নালা দিকে যায়। এই নালার মধ্যে আর না হলে 20টা প্রোটেকশন আছে, মাছ মারার লাগি বা ফিশিং করার লাগিয়া। তার কারণে আমরা কর্তৃপক্ষের কাছে এই আবেদন করি আর যে খুব শীঘ্রই এটা তদন্ত করিয়া ব্যবস্থা করার লাগে আমরা, যাতে যারা কৃষক যারা আছে, আমরা তো অনেক জায়গা মাটি আছে হিসাবে আমরা কৃষির উপর নির্ভর, আমরা চাকরি টাকরি নাই। কিছু মানুষ যে করাই নিজে করাই, আমরা যে এই বারবার 1 বিঘা ক্ষেত করতে হইলে কমসে কম 6 কি 8 হাজার টাকা করতে হয়। আবার দুবার যেমন জলে নষ্ট করে যায়। অসমে মাখানা চাষের বিপুল সম্ভাবনা, আগামী বছর থেকে শুরু হবে চাষ, জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। অসমে মাখানা চাষের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। তার কথায় অসমের প্রচুর খাল বিল রয়েছে, ফলে রাজ্যে মাখানার উৎপাদন অবশ্যই সম্ভব। তিনি আরও জানান, আগামী বছর থেকে প্রায় 7-8 কোটি ফল ও অন্যান্য গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে মুখ্যমন্ত্রীর পূর্ণ সহযোগিতা করছেন বলেও জানান তিনি। পাম অয়েল চাষ নিয়ে ছড়ানো বিভিন্ন প্রচারেরও সমালোচনা করেন মন্ত্রী। তার দাবি, পাম অয়েল চাষ করলে জমি নষ্ট হয়ে যায় এমন প্রচারিকাংশের মিথ্যা প্রচার। উদাহরণ হিসেবে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই 2 দেশ ধ্বংস হয়ে যায়নি, বরং সেখানে ব্যাপকভাবে পাম অয়েল চাষ হয়। মন্ত্রী আরও অভিযোগ করেন, একাংশ ডিমাগি নকশাল দেশের উন্নতি চায় না। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিটিএন নিউজ। আপোনালোকে শুনিলে মাছৰুম খেতি কৰি এবিঘা মাটিত 15 লাখ টকা ইনকাম কৰে। আপোনালোকে শুনিলে মই প্ৰায় কেইঘণ্টা 10:30টাৰ পৰা 3:40লৈকে বহিছোঁ। আপোনালোকে শুনিছে যে কেনেকৈ ড্ৰেগন খেতি কৰি 3 লাখৰ পৰা 4 লাখ টকা বিঘাত ইনকাম কৰে, আৰু মৎস্য উৎপাদন কৰিও এজন ব্যক্তিয়ে মাৰ্চিডিজ কিনাৰ সপোন দেখিছে। 3খন গাড়ী অলৰেডি তেওঁৰ আছে। গতিকে এইবিলাক ছাকচেছ ষ্টৰী, এইবিলাকৰ পৰা ৰাইজ মটিভেটেড হ'ব লাগে, উঠি অহা প্ৰজন্ম মটিভেটেড হ'ব লাগে। আৰু এখেতলোকে যিখিনি আমাক কৈছে, আজি যিমানখিনি পাৰোঁ, বা ফাৰ্ম মেকানাইজেশ্যনৰ কথা কৈছে, আৰু ক'ৰবাত আমাৰ এয়াৰপৰ্টত টাৰ্মিনেল বনোৱাৰ কথা কৈছে, কাৰ্গো টাৰ্মিনেল, বহুখিনি এডভাইচ আহিছে। পৰৱৰ্তী সময়ত নিশ্চয়কৈ কাম কৰিম। এটা কথা মই আপোনালোকক ক'ব পাৰোঁ, এই ক্ষেত্ৰত পুঁজিৰ অভাৱ নাই। যিখিনি আমাক লাগে, উভৈনদী বুলিতো নকওঁ, কিন্তু যিখিনি লাগে তাৰ অভাৱ নাই। আৰু জলসিঞ্চনৰ ক্ষেত্ৰতো যথেষ্ট কাম কৰিম। এটা কথা মই ক্লিয়াৰলি ক'ব পাৰোঁ, অহা 5 বছৰত অসমত বৰ্তমান 21% খেতি কৰা মাটিত জলসিঞ্চন আছে। অহা 5 বছৰত প্ৰায় 20% কৰিবলৈকে যত্ন কৰা হ'ব, আৰু মই আশা ৰাখোঁ 99% আমি সফল হ'ম। মাখানা খুব ভাল, মাখানাৰ অসমত খুব ভাল সম্ভাৱনা আছে। মানে অসমত খাল বিল উভৈনদী হৈ আছে।
অসমত দলনিয়ে কওক ৱাটাৰ বডি মানে উভয় নদী আছে হৈ আছে, চবতে যদি মাখানা গুটি পেলাই দিওঁ তাতে প্ৰডাকশ্যন হ'বই, কোনোবাই নহয় কোনোবাই হাৰ্ভেষ্ট কৰিবই। গতিকে আমি এই বিষয়ে আমাৰ বহুতো ল'ৰাই আৰম্ভ কৰিছে। আমি এই যুৱকসকলক যিহেতু মাখানা হাব পৃথিৱীৰ ভিতৰতে বিহাৰত সকলোতকৈ ষ্ট্ৰং, তালৈকে লৈ গৈ শিকাবলৈকে যত্ন কৰিম, ময়ো শিকিবলৈকে যত্ন কৰিম। মাখানা ডেফিনেটলি দিম, আপোনালোকে গম পাব। এই বছৰ আমি প্ৰায় ফুলৰে সৈতে ফুলখিনি মই হিচাপ অলপ কম কৰোঁ, সৰু সৰু পুলি, কিন্তু ফুলৰে সৈতে প্ৰায় 55 লাখ পুলি ইতিমধ্যে বিলালোঁ। ফল মূলৰ পুলি ইতিমধ্যে 16 লাখ বিলালোঁ। আপোনালোকে খবৰ ল'ব, গ্ৰাউণ্ডত গুচি গৈছে। কিন্তু অহা বছৰৰ পৰা আৰম্ভ কৰিম, বছৰত 7-8 কোটি মিনিমাম ফল মূলৰ পুলি বিলামেই। এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে পূৰ্ণ সহযোগিতা দিছে। KCC ঋণৰ ক্ষেত্ৰত অসুবিধা আছে। অসমৰ কৃষকসকলে প্ৰায় 2000 কোটি টকা ডিফল্টাৰ হৈ আছে। কেনেকৈ আমি সমাধান কৰিব পৰাৰ চেষ্টা কৰি আছোঁ। বৰ্তমান বেংকে KCC লোন দিবলৈ কষ্ট পাই আছে, এই ক্ষেত্ৰতো সমাধান কৰিবলৈ চেষ্টা চলাই আছোঁ। এইবিলাক চব উৰা বাতৰি। আপোনালোকে মালয়েছিয়াখন ধ্বংস হৈ যোৱা দেখিছে নেকি? ইণ্ডোনেছিয়াখন ধ্বংস হৈ যোৱা দেখিছে নেকি? মালয়েছিয়া, ইণ্ডোনেছিয়া পাম অইলৰ হাব, সেইবিলাক দেশটো আমাতকৈ আগুৱাইহে গৈছে ক'ব গ'লে। 2 লাখ কোটি টকাৰ এডিবল অইল ভাৰতৰ বেলেগ ৰাষ্ট্ৰৰ পৰা আনিব লাগে। ইয়াত যদি আমি পাম অইল কৰোঁ, আমি সেল্ফ ডিপেণ্ডেণ্ট হ'ম, আমাৰ টকা বাচিব। সেইবিলাক বাচিলে কোনোবাই বেয়া পায়, দিমাগী নক্সাল আছে, আপোনালোকে গম পায়। দেশৰ তৰক্কিত তেওঁলোকে বেয়া পায়, গতিকে এইবিলাক ভুৱা কথা প্ৰচাৰ কৰে। বিৰাট ইম্পৰ্টেণ্ট। এই যে গোলাপৰ ফুল আনো, গোলাপৰ ফুল 1 কেজিত প্ৰায় 3000 টকা। আচৰিত কথা ক'বলৈ ক'লে। গোলাপৰ পাহি 1 কেজিত প্ৰায় 3000 টকা আমি কলিকতাৰ পৰা আনিব লাগে, আৰু আনিব লাগে কিহত? ফ্লাইটত। আমিতো ৰাজহুৱা অনুষ্ঠান বা পলিটিকেল প্ৰগ্ৰেম আমি আনো, কিন্তু অসমত নাপায়। মই অসমৰ ৰাইজক অনুৰোধ কৰিছোঁ, এনেকৈ হাই ভেলুড ক্ৰপ কৰক, আৰু অসম ধনী হোক, অসমীয়া ধনী হোক। কংগ্রেসে ফের ভাঙন, পদত্যাগ যুব কংগ্রেসের সহসভাপতি রাকেশ চক্রবর্তীর। প্রদেশ যুব কংগ্রেসের উপসভাপতি তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপত্র রাকেশ চক্রবর্তীর পদত্যাগ ঘিরে ফের অস্বস্তিতে অসম কংগ্রেস। প্রদেশ কংগ্রেসে ফের ভাঙনের সুর। দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা রাকেশ চক্রবর্তীর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তিনি একই সঙ্গে অসম প্রদেশ যুব কংগ্রেসের উপসভাপতি এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা রাকেশ চক্রবর্তীর পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তার পদত্যাগের পেছনে ঠিক কী কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগের বিষয়ে তার পক্ষ থেকে বিস্তারিত কারণ বা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। ফলে তিনি কংগ্রেস ছাড়ছেন কিনা কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সামনেই একাধিক রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি। তার আগে দলের একজন গুরুত্বপূর্ণ যুবনেতা তথা মুখপত্রের পদত্যাগ অসম কংগ্রেসের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। BTN নিউজ, গুয়াহাটি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোনাই আলিয়া মাদ্রাসায় স্বাস্থ্য শিবির। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সোমবার সোনাই আলিয়া মাদ্রাসায় স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে মাদ্রাসার প্রায় 150 জন ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। শিবিরে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিবির পরিচালনা করেন সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হরিণা PH'র চিকিৎসক সলমন বড় ভূঁইয়া, CHO আফসারা তাহেরা লস্কর এবং ANM রহিনা পারভিন চৌধুরী। ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেওয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোনাই আলিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মোহাম্মদ উল্লাহ বড় ভূঁইয়া। তিনি বলেন, এই ধরনের স্বাস্থ্য শিবির ছাত্রদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। BTN নিউজ, সোনাই। সম্মানিত দর্শকবৃন্দ, 24 আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সোনাই আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ স্বাস্থ্য শিবিরে আমাদের দূর দূরান্ত থেকে নতুন এবং পুরাতন অনেক ছাত্র, অনেক অভিভাবক বৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেকের কাছে ধন্যবাদ জানাই
এবং আমাদের এই দরখাস্তকে জয়েন্ট ডাইরেক্টর থেকে যেরকম ভাবে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা হয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করে সোনাই হসপিটালের তত্ত্বাবধানে ডাক্তার সালমান বাজার ভুইয়ার নেতৃত্বে যে ডাক্তারের টিম উনি নিয়ে এসেছেন এবং সকাল 10টা থেকে এখন অবধি ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা করে দিচ্ছেন এবং ফ্রি ভাবে বিনামূল্যে ঔষধ বিতরণ করিতেছেন, তার জন্য আমরা প্রত্যেককে এই কাজে জড়িত প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং আগামীতেও এইরকম ভাবে সুযোগ করে দেওয়ার আমরা আহ্বান রাখি প্রত্যেকের কাছে এবং বিশেষভাবে ছাত্র অভিভাবক বৃন্দ যাহারা যে যেখান থেকে দেখিতেছেন প্রত্যেকের কাছে জানাই যে আপনারাও বিশেষভাবে মাদ্রাসার সঙ্গে সহযোগিতা করবেন। এই মৌসুমে মাদ্রাসার ছাত্রদের স্বাস্থ্য অনেক ক্ষতি হয়ে থাকে, অনেক রকমের রোগ দেখা দিয়ে থাকে। শুধু আমরা মাদ্রাসার উস্তাদ এবং শিক্ষক বৃন্দ এই ছাত্রদের স্বাস্থ্যের প্রতি যদি আমরা শুধু খেয়াল রাখি তো আমাদের দ্বারা শতভাগ পূরণ করা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা সম্ভব হয় না। যার দরুন অভিভাবক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি বারবার বিভিন্ন পত্রের মাধ্যমে বিভিন্ন লেটারের মাধ্যমে যে আপনারা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল নেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা এরকম ভাবে খেয়াল নেবেন। আমি আশা করি আমাদের আজকের এই মেগা শিবিরের আয়োজিত ডাক্তার সালমান বড়ভুইয়া সাহেব 1 মিনিট। প্রথমত আমি জয়েন্ট ডাইরেক্টর এবং সোনাই ব্লক থেকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। বিকজ অনেক স্টুডেন্ট আছে মাদ্রাসায় বা হোস্টেলে অনেক কন্টেজিয়াস রোগ যেটা একজন আরেকজন থেকে স্প্রেড হয়, এগুলা অনেকে লজ্জার কারণে সামনে এসে বলতে পারে না। এগুলো আমরা এখানে আসার পরে অনেক বেশি 90% স্টুডেন্টকে দেখছি সেম এই ডিজিজটা থেকে সাফার করছে। তো এই জন্য আমরা এখানে আসার পরে এই ডিজিজটা কতটুকু ট্রিটমেন্ট করতে পারবো বা কতটুকু করতে পারবো এটা নিয়ে আমরা দেখছি এখন। সো দ্যাট এই জিনিসটা পুরা সব যারা স্টুডেন্ট আছে তারা এই জিনিসটা থেকে মুক্ত পায় এবং যারা যা অসুবিধা আছে শুরু পেটে বেদনা, মাথা বেদনা, সাইনোসাইটিসের প্রবলেম, যার যা অসুবিধা আছে, যা মাদ্রাসা উস্তাদ টিচার যারা প্রেশার অসুবিধা আছে তাও আমরা দেখছি, সুগার প্রেশার এগুলো সব দেখছি আমরা। তো ওদের যার যা অসুবিধা আছে সেগুলো আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করছি। ধন্যবাদ। 150-200 তো হবে, অলরেডি দেখা হয়ে গেছে। বরখোলা মহিলা জাগরণ CLF এর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, দাবি কর্মকর্তাদের। বরখলা উন্নয়ন খণ্ডের আসাম রাজ্যিক জীবিকা মিশনের অধীন মহিলা জাগরণ CLF এর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন CLF এর কর্মকর্তারা। সোমবার CLF কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সভানেত্রী শান্তা সাহু ও সম্পাদিকা সঙ্গীতা সিনহা অভিযোগ করেন বিজয়পুর এলাকার SHG এর সদস্য অপর্ণা বেগম বড়ভুইয়া কয়েকজন মহিলার জাল স্বাক্ষর করে এবং অন্যদের ভুল বুঝিয়ে এই অভিযোগ এনেছেন। অভিযোগের সত্যতা আগামী 15 দিনের মধ্যে প্রমাণ করতে না পারলে অপর্ণা বেগমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সঙ্গীতা সিনহা। সাংবাদিক সম্মেলনে CLF এর কার্যকরী কমিটির একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন। BTN নিউজ বরখোলা। আমরা চাই এটার জন্যই আজকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা রিপোর্টটা প্রকাশ করতে চাইলাম যে অপর্ণা বেগমের এই যে আমরা এলিগেশন লাগানো হয়েছে যে আমরা বহরমপুর জিপিতে লিপি দেব আর বিবা দাসের দ্বারা 21 লাখ টাকা কেলেঙ্কারি করা হয়েছে এবং তারা দুজনের যে সাসপেনশনে রাখা হয়েছে এটার প্রুফ আমরা চাই। আর আমরা 15 দিনের মধ্যে তার কাছ থেকে এই প্রুফটা আমরা চাইব, নতুবা আমরা CLF এর তরফ থেকে করা একটা পদক্ষেপ নিতে আমরা দায়বদ্ধ হইব। আচ্ছা, আপনার মতে কি তা হয় এরকম কোনো দুর্নীতি হয়েছে না? আমার মতে এরকম কোনো দুর্নীতি হয়েছে না, কিন্তু বিবাদে বিও থেকে লোন লইছিল ওই লোনটা টাইম সম্ভবত দিতে পারছেন না, টাইম হচ্ছে না আমার দিতে দিলে হওয়ার যার কারণে তাই আস্তে আস্তে এই টাকাটা এখন পর্যন্ত দেওয়া চাইলা। কিন্তু আমরা যখন দেখলাম ইয়ের কাছে বিওতে সব লোনই অপর্ণা বেগমে তাই হয়েছে, মাতৃভূমি কাপ শ্বাসরুদ্ধকর সাডেন ডেতে
জয়ী পানিসাগর মোকাম। মাতৃভূমি এনজিও পরিচালিত এই বছরের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের অত্যন্ত আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ ম্যাচে সোমবার বিজয়ী হয় পানিসাগর মোকাম এফসি। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর সাডেন ডেতে প্রতিপক্ষ ধলাই খাসিয়াপুঞ্জিকে ৭-৫ গোলে পরাস্ত করে দ্বিতীয় রাউন্ডে চলে যায় পানিসাগর মোকাম। খেলার প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণ প্রতি আক্রমণে মেতে ওঠে। ম্যাচের ১৩ মিনিটে পানিসাগর মোকাম দলের স্ট্রাইকার মুক্তা চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ১৯ মিনিটে পানিসাগর দলের হয়ে দ্বিতীয় গোল করেন গ্রেডলি। তবে গোল খেয়ে পিছিয়ে পড়েও দমে যায়নি ধলাই খাসিয়াপুঞ্জি। প্রথমার্ধের ২৬ মিনিটে এক দুর্দান্ত ফ্রি কিককে ধলাই খাসিয়াপুঞ্জির হয়ে একটি গোল পরিশোধ করেন এডি। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পানিসাগর মোকাম এফসি। বিরতির পর ফের শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। পুরো মাঠ তখন দর্শকদের গগনবিদারী চিৎকারে কেঁপে ওঠে। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরণ কামড় দিয়ে ঝাঁপিয়ে পড়ে ধলাই খাসিয়াপুঞ্জি এবং খেলার ৫০ মিনিটে জেরি এর অনবদ্য গোলে সমতায় আসে তারা। নির্ধারিত সময় খেলা ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। পানিসাগর মোকামের গোলরক্ষক প্রতিপক্ষের দুটি শট অসাধারণ দক্ষতায় রুদ্ধে দিয়ে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৭-৫ গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় পানিসাগর মোকাম। এই রোমাঞ্চকর জয়ের ফলে পানিসাগর মোকাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে সক্ষম হয়। দুর্দান্ত খেলোয়াড় সুলভ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন সাকাই। তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অপূর্ব দাস ও অজয় কৃষ্ণ দেব। সমাজসেবী রাজীব দত্ত। উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বড়ভূঁইয়া, প্রবীণ বর্মন, ইজাজ লস্কর ও ক্রিশ্চিয়ান আমার। মঙ্গলবার থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফসি খেলবে শক্তিশালী জামালপুর দলের বিরুদ্ধে। এক প্রেস বিবৃতিযোগে এ খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। বিটিএন নিউজ। এই মুহূর্তে নমস্কার। আজকে মাতৃভূমি যে এনজিও আহ্বানে আজকে আমরা 2024 যে ফুটবল টুর্নামেন্ট ধলাইতে হয়েছে, এই ধলাইতে আমরা এসেছি। আজকে ফার্স্ট রাউন্ডের লাস্ট ম্যাচ খুবই ভালো লেগেছে, খুবই আনন্দিত আমরা। আজকে এই খেলা দুপাতি হাড্ডাহাড্ডে খেলা হয়েছে, খুব আকর্ষণীয় আমরা খেলা দেখতে পেয়েছি। আমরা এখানে আমার সাথে আমার বন্ধু অজয় কৃষ্ণ দেব দাদা আরেকজন উপস্থিত আছেন। আমরা সবাই খুব আনন্দিত হয়ে খেলার উপভোগ করেছি এবং আমি মাতৃভূমি যে এনজিও আছে উনাকে আমরা ধন্যবাদ দিই যে উনি প্রত্যেক বছর নিয়ে যে একটা খেলা আয়োজন করেন। আমরা দেখেছি অনেক ব্যস্ততা থাকে, ব্যস্ততার জীবন থাকে অনেক মানুষের, আমাদের সবার ব্যস্ততা থাকে, কিন্তু উনি চিন্তাধারা করেছেন যে এই ব্যস্ততার মধ্যেই এই জীবনের মধ্যেই একটা খেলা দিয়ে এই মাতৃভূমি খেলা দিয়েছে। আর আমরা 1 ঘন্টা যে খেলা দেখেছি, অন্য কোনো আমাদের ব্রেইনে অন্য কোনো টেনশন এসেছে না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জারৈলতলা গ্যাস বোল্টিং প্ল্যান্টে 6 মাসের শাটডাউন, বরাকে এলপিজি সংকটের আশঙ্কা। বরখোলা বালাছড়া টোলগেটে 1720 প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার, গ্রেফতার 2। উজান অসমে 19 জুলাইয়ের মহাপ্রলয়ের সিবিআই তদন্তের দাবি অখিল গগৈয়ের। 26 আগস্ট শিলচরেও জুলুসে মোহাম্মদী, অংশ নেবেন হাজার হাজার মুসল্লি। স্বাভাবিকের পথে অসম মেঘালয় পরিস্থিতি, ফের শুরু নির্বিঘ্ন যান চলাচল। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।